সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের স্টুডিও আলোচনায়। চলছে ভাষার মাস, চলছে আমাদের প্রাণের বইমেলা। আমরা এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজন করেছি বিশেষ আলোচনা অনুষ্ঠান নতুন মলাটের ঘ্রাণ। আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন আশিকুল হক, যিনি কবি এবং লেখক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। পাশেই আছেন ফারহানা মান্নান, যিনি লেখক এবং শিক্ষা গবেষক। তিনি কাজ করেন শিশুদের নিয়ে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে আমরা প্রাণের বইমেলা শুরু করেছি, বই মানুষের চিন্তার প্রকাশ, মস্তিষ্ক জাত সন্তান। এই বইমেলা আমাদের প্রাণের বইমেলা, এখানে লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা। এই বইমেলা আপনার একটা গ্রন্থ এসেছে, সেই বিষয়টা নিয়ে শুরু করে আমাদের নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজন। বইমেলায় বই যেটা এসেছে সে বইটির নাম হচ্ছে অন্যরকম প্যারেন্টিং। এটি এসেছে সময় প্রকাশন থেকে। তো এই সাধারণত আমরা প্যারেন্টিং নিয়ে তো নানানভাবে কথা বলি, আলোচনা করি এবং প্যারেন্টিং এই বিষয়টা সম্পর্কে নানা রকমের সাজেশন আমরা কিন্তু বিশেষজ্ঞদের কাছ থেকে নেই। কিন্তু এই প্যারেন্টিংটাকে, বিষয়টাকে আমি দেখেছি একজন শিক্ষা গবেষক হিসেবে আমার লেন্স থেকে, যে যদি আমি প্যারেন্টিংয়ের জন্য কোনো অভিভাবককে পরামর্শ দেওয়া হয় যে এটা শিশু করবে না, অধিক সময় কোনো ডিভাইস হাতে রাখবে না, তাহলে আর কি করতে পারে, এই আর জায়গাটাতেই আমার কাজ পুরো বইটিকে। আপনার তো পড়াশোনা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, হ্যাঁ, আপনি শৈশব শিশুদের নিয়ে কাজ করার প্রেরণা কোথা থেকে পেলেন? প্রথম প্রেরণাটি এসেছে যে পড়াতে ভাল লাগতো এবং সে সময় আমি শিক্ষকতা শুরু করি স্কুলে। তো করতে করতে মনে হলো যে শিক্ষা নিয়ে কাজের ক্ষেত্র কেবল শুধুমাত্র পড়ানো নয়, এর বাইরে শিক্ষার নিয়ে ডিজাইন, শিক্ষা পাঠ্যক্রম নিয়ে চিন্তা ভাবনা, পড়ানোর পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা, ক্লাসের পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা, আরও অনেক কিছু এটার সাথে জড়িত। আপনি তো এই বিষয়ে উচ্চতর গবেষণা করেছেন এবং ডিগ্রি নিয়েছেন। সেই বিষয়টা কবে শুরু করলেন? মূলত 2010 থেকে। 2010 থেকেই তখন মনে হলো যে বিএডটা করে ফেলি, দেন এমএডটা করে ফেললাম। এটা আপনার ডিগ্রি লাগলো কেন? গ্রামার তো শিখতে হবে। আমি যে কোনো কাজেরই তো একটা গ্রামার আছে, যে কোনো বিষয়ের একজন গ্রামার আছে। আমি খুব ভালো গৃহসজ্জা করতেই পারি, কিন্তু যদি আমি গ্রামারগুলো শিখে ফেলি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, তখন কাজটা আরও নিখুঁত হবে। কাজটাকে নিখুঁত করার জন্য এবং আমার চিন্তার জায়গাটাকে আরও সুন্দর করার জন্যই আমি আসলে এই আনুষ্ঠানিক শিক্ষার দিকে ঝুঁকেছিলাম। শৈশব শুরু করলেন কবে? শৈশবের যাত্রা শুরু হয়েছে কোভিডের আগে, কোভিডের কয়েক মাস আগে। তো ওটা ছিল আসলে আমাদের তখনও সেন্টারটা হয়নি, প্লে সেন্টারটা হয়নি। কোভিডের ধাক্কাটা যখন আমরা কাটিয়ে উঠলাম, এরপর আসলে আমরা একটা ফিজিক্যাল প্লে সেন্টার তৈরি করে ফেললাম। তো সেখানকার পুরো পরিবেশটাই হচ্ছে একদম ফ্রম সিলিং টু ওয়াল টু ফ্লোর, এভরি সিঙ্গেল ম্যাটেরিয়াল ইজ আ লার্নিং ম্যাটেরিয়াল। ওই পরিবেশে সেখানে বালি আছে, পানির খেলা আছে, চকবোর্ডের লেখা আছে, দাঁড়িয়ে দেয়ালে আঁকার সুবিধা আছে, টেলিস্কোপ আছে এবং সেখানে 2 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য তাদের মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শারীরিক বিকাশ, আবেগিক এবং ভাষাগত বিকাশ, সব ধরনের বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ লার্নিং ম্যাটেরিয়াল পরিবেশে আছে। কবি আশিকুল হক, আপনি শিক্ষক এবং কবি। আপনার এই যে আলোচনা হচ্ছিল শিক্ষা নিয়ে, শিশু শিক্ষা এবং শৈশবের শিক্ষা এবং আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর গবেষণা, আপনি যে নানান স্তরের যে শিক্ষকতার যে স্তর বিন্যাস, আমাদের যে কারিকুলাম, পাঠ্যক্রম, এটি কি যথোপযুক্ত জায়গায়, যথাস্থানে আছে? অনেক অনেক ধন্যবাদ
এবং এনিগমা টিভির কলাকুশলীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপা খুব সুন্দর বলেছেন। তারপর আমি বলি এটা সরকারের একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তারপরেও আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করছি, আমাদের শিক্ষার যে স্তরগুলি আছে এই স্তরগুলি নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এটার যে কারিকুলামটা যেভাবে তৈরি করা হচ্ছে, কারিকুলামটা লার্নিং আউটকাম কতটুকু হওয়ার দরকার, শিক্ষণফল একজন শিক্ষার্থী কতটুকু অর্জন করার দরকার, এইটা আইডেন্টিফাই করাটা হচ্ছে জরুরি। শিক্ষণফলটা যখন আইডেন্টিফাই হয়ে যাবে তখন তার কারিকুলামটা ডেভেলপ করবে এবং কারিকুলামের প্রেক্ষিতে তার পাঠ্যসূচিটা তৈরি হবে। কাজে আমাদের আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে আসলে আমাদের কাজ চলছিল। জি, আপনি যে বললেন যে আমাদের শিক্ষাক্রম, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আমি যেই কারিকুলামটা এখানে ইমপ্লিমেন্ট করব, জি সেটা তো একটা সময় দিতে হবে যে এটার সময়। আউটকামটা কি আসবে। জি সেই সময়কে আমরা দিচ্ছি। এই সময়টি আরও দেওয়া উচিত, দেওয়া উচিত, কারণ এতে আপনার পূর্বতন কারিকুলামটাকে মূল্যায়ন করার সুযোগটা পাওয়া যাবে। একদম। এটি আর একটু সময় কিন্তু দেওয়া উচিত। আমার মনে হয় আমরা অনেক বেশি তাড়াহুড়ো করে বারবার পরিবর্তনের দিকে কেন যাচ্ছি? বারবার পরিবর্তনের দিকে যাচ্ছি, আসলে এখানে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়, যেখানে এটা কি প্রজেক্ট, অর্থ লোপাট, চিন্তনের অর্থলোপাটের লোপাট, এরকম বিষয়টা ঠিক চিন্তার লোপাটও কি আছে? অর্থলোপাটের বিষয়টা ওরকম না। বিষয়টা চিন্তা হচ্ছে লোপাট? আমাদের চিন্তার গভীরতার কিছু সমস্যা তৈরি হয়েছে। আর কখনো কখনো দেখা গেছে যে কারিকুলাম তৈরি করলেই হলো না, কারিকুলামের প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি যেটা হবে, মূল্যায়ন পদ্ধতিটা আমরা প্রপারলি তৈরি করি না। মূল্যায়ন পদ্ধতি জি তৈরি করার জি জন্য যে শিক্ষকদের যে প্রশিক্ষণ প্রয়োজন, সেটা জি কি জি। আমরা দিতে পেরেছি? সেটি আমরা হয়তো আগের বার শুরু করেছিল, এটা পুরোপুরি শেষ হয়নি। এসব ক্ষেত্রে আরো বেশি পাইলটিং যদি করা থাকে তাহলে এগুলি বেশি ফলপ্রসূ হবে বলে আমার মনে হয়। গৃহহীন তুমি অনাদিকাল, আপনার প্রথম কাব্যগ্রন্থ। জি জি জি। এটা কবে থেকে এই গ্রন্থবদ্ধ করার জন্য লেখা শুরু হলো? গ্রন্থবদ্ধ করার জন্য আসলে কখনো লিখিনি। একেবারে ছোটবেলায় আমার মনে আছে, আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন থেকে লেখা শুরু করেছি। তখন তো ডাক যুগে আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় পাঠাইতাম, ম্যাগাজিনে পাঠাইতাম, ছাপা হতো। এরপরে রিসেন্টলি আসলে মনে হয়েছে যে এটা হয়তো মলাটবদ্ধ আকারে আমার মানুষের কাছে আমার চিন্তার ধারাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কিছুটা তাগিদ আমি অনুভব কটা করেছি। কবিতা আছে এখানে? এখানে মোট ৩৫টা কবিতা আছে। ৩৫টা কবিতা আছে এবং একটু বলে রাখি, এই কবিতার বইয়ের প্রতি কবিতার বাম পাশে একটা করে ইলাস্ট্রেশন তৈরি করা আছে। ওই ইলাস্ট্রেশনটার মধ্যে এই কবিতার একটা অ্যাবস্ট্রাক্ট চিন্তা আমরা ওখানে দিয়েছি। কবিতার প্রতিটা কবিতার পেছনে একটা ইলাস্ট্রেশন করা আছে। এই গৃহহীন তুমি অনাদিকাল, এই যে শিরোনাম, এই নামে কি কোনো কবিতা রয়েছে? এই নামেও একটা কবিতা এখানে মানে আছে। এটা অন্তর্নিহিত স্বাদটা কি এটা? অন্তর্নিহিত স্বার্থ হচ্ছে মূলত যে একজন মানুষ যে শুধু ঘরের বাইরে গেলেই গৃহহীন, বিষয়টা সেরকম না। একজন মানুষের বাক স্বাধীনতা নেই মানে সে গৃহহীন। একজন মানুষের প্রেম নেই মানে সে গৃহহীন। একজন মানুষের সার্বভৌমত্ব নেই মানে সে গৃহহীন। একজন মানুষের অর্থনৈতিক মুক্তি নেই মানে সে গৃহহীন। চিন্তার বিকাশ করার সুযোগ নেই মানে সে গৃহহীন। এই বিষয়গুলি আসলে আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ফারহানা মান্নান, অন্যরকম প্যারেন্টিং এর পূর্বেও আপনার অনেকগুলি রচনা রয়েছে। সেইটা শুরু হলো কবে? একেবারে মলাটবন্দি পেলাম কবে? 2012 থেকেই আসলে শিক্ষা নিয়ে শিক্ষাকে ফোকাস করে লেখা শুরু। বয়ঃসন্ধিকাল ও শিক্ষা, এটা কি শুরু? বয়ঃসন্ধিকাল, হ্যাঁ, বয়ঃসন্ধিকাল ও শিক্ষা, 21 শতকের দক্ষতা ও শিক্ষকের দায়বদ্ধতাই হচ্ছে প্রথম বই শিক্ষা নিয়ে লেখা। এরপর বয়ঃসন্ধিকাল ও শিক্ষা, এরপর হচ্ছে 21 শতকে অন্যরকম শিক্ষার সন্ধানে। তারপরেই একটু বিরতি দিয়ে আরও একটি বই প্রকাশিত হয়েছে, সেটার নামটা এখানে নেই। সেটি হচ্ছে যে শৈশবটা যেমন হওয়া উচিত, শৈশবের ছোটদের বড় করা। এই যে শিশু মনস্তত্ত্ব, চাইল্ড জি সাইকোলজি, এটা গভীর বিষয়। জি। আমরা এই বিষয়টা কি একাডেমিকভাবে গ্রহণ করে আমাদের শিক্ষকদের মধ্যে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় বা প্রি স্কুল, এখানে কি আমাদের সারা দেশ কি প্রস্তুত? আহ, শিশুদের প্রথমত মানে শিশুদের নিয়ে কাজ করাটা তো কঠিন, কারণ ওদেরকে তো কন্টেন্ট চাপিয়ে দেওয়া যায় না। ওদেরকে লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে ওদেরকে এমন হাত ধরে আমরা যখন ওদেরকে পুরো একটি জগৎ, যে কোনো স্থান ভ্রমণ করাই, ঠিক শিখন পরিবেশেও শিশুকে নিয়ে সেভাবেই ভ্রমণ করতে হয়।
তবে একজন শিক্ষক শিক্ষক হিসেবে তখন রোল প্লে করেন না, তখন সে তাকে একজন সহায়ক হিসেবে, লার্নিং সহায়ক হিসেবে তাকে এই ভ্রমণটা করান। এখন শিশুর মনটা এখানে গুরুত্বপূর্ণ, আপনি ঠিকই বলেছেন, এবং এই জায়গাটাতে আমরা আসলে গুরুত্ব দিতে পারি না, কারণ ওই জগৎটা সম্পর্কে আমরা ঠিক তেমন খুব ভালো জানি না। এখন একজন বাবা মা যখন সন্তান জন্মগ্রহণের পর প্রতি বছর বয়সের সাথে সাথে তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো কেমন হবে সেটা কি একজন বাবা মাই ভালোভাবে পড়াশোনা করেন সে বিষয়ে? করেন না। যদি সেটুকুও করেন তাহলে কিন্তু তিনি যখন একজন শিক্ষক হিসেবে রোল প্লে করবেন, একজন অভিভাবকদের মধ্যেই তো কেউ করবেন, তো যখন করবেন তখন আর তার কোনো শিশুর মনের জগৎ বা পরিবর্তন সম্পর্কে বোঝার ক্ষেত্রে তার আর কোনো বাধা হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যেহেতু অভিভাবক হিসেবে নিজেদেরকে তৈরি করি না, কাজে ওই প্রস্তুতিটা না থাকার কারণে যখন পেশাগত জীবনেও যাই তখন ওইটার একটা ছাপ পড়ে যায়। এছাড়াও আমি বলবো একজন শিক্ষক হিসেবে পেশাগত জীবনে আলাদা করে শিশুর মনস্তত্ত্ব সম্পর্কে জানা, বোঝা ও পাঠ করার প্রয়োজন আছে। আমরা পিতামাতা হিসেবে কি এই প্যারেন্টিং, বা আপনি ওই গ্রন্থটা লিখেছেন প্যারেন্টিং, অন্যরকম প্যারেন্টিং, আমাদের স্কুলগুলি যেমন শিক্ষাদান করে, বিদ্যায়তনগুলি, আমাদের পরিবার তো অনেক বড় একটা প্রতিষ্ঠান শিক্ষার জন্য, আমরা সেখানেও তো আমার মনে হয় এই প্যারেন্টিংয়ের জায়গায় একটা শিক্ষণের প্রয়োজন রয়েছে ভীষণভাবে। এই প্রশিক্ষণটা নেবে কোথা থেকে? প্রথমত দেশের বাইরে তো একটা আছে যে যখনই কনসিভ করে একজন নারী তখন থেকেই কিন্তু তাকে একজন নার্স বা একজন বিশেষজ্ঞ দেওয়া হয়, পুরো সময় ধরে এই প্রেগনেন্সি সম্পর্কে তাকে বলা এবং আফটার ডেলিভারি তাকে ওই সন্তানের পরিচর্যা সম্পর্কে জানানো। আমাদের এখানে কিন্তু সেই কালচারটা এখনো নাই। এখনো আমরা নানি দাদি আমাদের আগের প্রজন্মের পরম্পরা দিয়ে আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে করার। এবং এখানে কিন্তু ওই যে বই পড়তে হবে, আমাদের সকলের হাতে ডিভাইস, আমরা কিন্তু একটু কষ্ট করে গুগলে সার্চ দিলেও কিন্তু অনেক তথ্য পেয়ে যেতে পারি। ঠিক বেঠিক বা কোনটা নেব না সেটা পরের বিষয়, কিন্তু আমাদের তো সার্চ দিতে পারি, পড়তে পারি, পাঠের সুযোগ আছে, আমরা পড়ি না, অভ্যাসটা নেই। তাহলে এখানে প্রয়োজন রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় আমাদেরকে প্যারেন্টিংয়ের জন্য ইনস্টিটিউশনাল একটা ব্যবস্থা রাখতে হবে। সেটা তো রাখতেই হবে, তার পাশাপাশি মোটিভেট করতে হবে যে এটা এই পর্যায়ে এ সম্পর্কে তথ্য না জানলে কী কী ক্ষতিগুলো হয়। তার মানে অ্যাওয়ারনেসটা আগে জরুরি। অ্যাওয়ারনেসটা তৈরি করলে যে কোনো স্থানে বা জেলায় বা গ্রামে প্রতিষ্ঠান থাকুক বা না থাকুক, তথ্য কিন্তু তার কাছে চলে যাবে এবং তিনি কিন্তু তথ্য খুঁজে বের করার জন্য নানান পন্থা বা উপায় অবলম্বন করবেনই। আশিকুল হক, আপনি তো কবিতা লেখেন, কবিতার পাশাপাশি আপনার অন্যান্য লেখাও রয়েছে যেগুলি প্রকাশিত হয়নি। অন্য কোন জনরে আপনি লেখেন? আমি কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্টিকেল লেখার কাজ করছি। আর্টিকেলগুলি সাধারণত হচ্ছে শিক্ষা প্রশাসন সংক্রান্ত বিষয় আছে, এখানে আমাদের কারিকুলাম সম্পর্কিত বিষয় আছে, তারপরে অর্থনীতির ছাত্র হিসেবে আমার অর্থনীতির উপরও কিছু লেখালেখি আছে। আমি অর্থনীতি নিয়ে কাজ করছি, বিশেষ করে মানে স্বাধীনতা উত্তরকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের অর্থনীতির যে গতি প্রকৃতি, এটা নিয়ে আমি কিছু কাজ করার চেষ্টা করছি। আমরা খুবই খুশি হলাম যে শিক্ষা এবং অর্থনীতি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে অর্থনীতির এই সংশ্লেষ যদি ঘটে, আশা করি পাঠক এবং আমাদের যারা চিন্তক তারা এটা নিয়ে উপকৃত হবেন। আমরা আপনার কবিতার আবার যদি ফিরি, আপনার ওখান থেকে যদি কবিতা শুনতে দর্শকদের যদি পাঠ করেন, কবি কণ্ঠে কবিতা পাঠ শুনবো আমরা। তখন মিছিলে যারা ছিল, বাবা মায়ের আদরের যে মেয়েটি গভীর রাত অবধি পড়ার টেবিলে থেকে সকাল 11টায় ঘুম থেকে উঠত, মায়ের হাত ছাড়া যার মুখে খাবার ঢুকতো না, পরিপাটি ম্যাচিং পোশাক ছাড়া যে বাইরে আসতো না, সেও তখন মিছিলে ছিল। ভোর থেকে এলো চুলে বিবর্ণ পোশাকে, অনাহারে অথবা ডাল রুটি খেয়ে বইকে বর্ম বানিয়ে। বাবা মায়ের সবচেয়ে অবাধ্য স্কুল ফাঁকি দেয়া ছেলেটি
রাস্তার মোড়ে চা চুরুটের দোকানে যার অবাধ যাতায়াত, ইভটিজিংয়ের দায়ে যে বহুবার অভিযুক্ত হয়েছে, মাঠে গলিতে মারামারিতেও যার সুনাম ছিল, সে ছেলেটিও মিছিলে ছিল সবচেয়ে আগ্রাসী নেতার মতো। এক অদ্ভুত নেতৃত্ব জন্ম নিয়েছিল তার বুকে। 9টা 4টা অফিস করা নিপাট পৌর ভদ্রলোক, অসুস্থ বৃদ্ধার দৃষ্টি নিবদ্ধ রইল টিভির পর্দায়। চাওয়ালা, ফুটপাতের দোকানদার, অটোরিকশা, সিএনজি চালক, ট্রাক ড্রাইভার, গৃহিণী, ভিখারি ও বুদ্ধিজীবী, জমির দালাল, রডের মিস্ত্রি, জুয়াখানার মালিক, সকলেই ছিল। প্রেমিক জুটির প্রেমালাপ চলতে থাকলো স্লোগানে স্লোগানে, রাজনীতির ছক আঁকা হতে থাকলো স্লোগানে স্লোগানে, ব্যবসার লাভ ক্ষতির হিসেব চলতে থাকলো স্লোগানে স্লোগানে, অর্থনীতি রাষ্ট্রনীতির বিতর্ক চলল স্লোগানে স্লোগানে। ময়দানে মিছিলে ইটের বদলে বুলেট, লাঠির বদলে বুলেট, স্লোগানের বদলে বুলেট, চিতিয়ে দেওয়া বুকের বদলে বুলেট। শিশু, বৃদ্ধ এবং পথচারীর পাজরে বুলেট। মিছিলে সবাই সমভাবে দেখা যায় না, সবার স্লোগানও সুউচ্চ হয় না, কাউকে একেবারেই দেখা যায় না, তবুও তারা মিছিলে থাকে, মিছিলে অনেকেই থাকে। বাহ, স্লোগানে স্লোগানে অসাধারণ। ধন্যবাদ। ফারহানা মান্নান, আপনার অন্য একটা গ্রন্থ রয়েছে গল্প স্বল্প খেলা ও শেখা। এই বিষয়টা কবে আনলেন এবং আপনি এটা কবে থেকে শুরু করলেন এই কাজ? এই বইটি এবারের বইমেলায় আসার পথে রয়েছে। এটি প্রকাশ করছে কথা প্রকাশের শৈশব প্রকাশন, যারা শিশুদের জন্য বই করে। এই বইটির মূল বিষয়টা হচ্ছে 5টি গল্প নিয়ে বই, এবং 5টা গল্পে জুটি হিসেবে, প্রতিটি গল্পে জুটি হিসেবে আছে অভিভাবক এবং তার সন্তান, কখনো বাবা বা কখনো মা। এই জুটিগুলো 5 জোড়া জুটি মিলে ওরা যেটা করছে যে বিভিন্ন বিষয় নিয়ে ভাবছে এবং বিষয় কেন্দ্রিক ওরা অ্যাক্টিভিটি করছে বা সময় কাটাচ্ছে, কনভারসেশন করছে, কথা বলছে। তো একটা গল্প হচ্ছে ফোকাসড অন সায়েন্স, আরেকটি গল্প হচ্ছে ম্যাথমেটিক্স, আরেকটি হচ্ছে টেকনোলজি, আরেকটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আরেকটি হচ্ছে আর্ট। তো এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়েরটা একটু বলি, তাহলে একটু নির্যাস পাওয়া যাবে যে পাখা বানানো বা প্রজাপতির মতো ওড়ার ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, তাহলে পাখা বানিয়ে ফেলি। তাহলে কিভাবে ঘরে বসে কত রকমের ম্যাটেরিয়াল দিয়ে একটা পাখা ডিজাইন করা যায়, পড়া যায় এবং ওটা নিয়ে কথা বলে সন্তানের সাথে সময় কাটানো যায়, সেই বিষয়টা হচ্ছে এই গল্পের মূল বস্তু। চমৎকার, একেবারে ইন্সপায়ারিং। মানে যারা করতে চায় প্রায়োগিকভাবে যদি এই বই অনুসরণ করে তাহলে পরিবার আনন্দে কাটবে, তাদের শেখন পদ্ধতিও ভিন্নতা পাবে। তো আমরা তো মূলত শিখছি, আমরা দুজনেই আছেন আপনার স্টুডিওতে, শিক্ষা নিয়ে কাজ করছেন। আমাদের যে শিক্ষণ, তার সঙ্গে পাঠ্যাভ্যাসের একটা দূরত্ব তৈরি হচ্ছে। গ্রন্থপাঠ, বিশেষ করে কাগজে বই অথবা ইবুক, এই জায়গাটা উত্তরণের উপায়টা কি? আমি বলবো যে হচ্ছে আমাদের তো আসলে অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু কালচার তৈরি হয়নি। এই পাঠের ক্ষেত্রেও তো একটা কালচার তৈরি করতে হবে। এখন আমি আমার আগের প্রজন্মকে দেখছি না, আমার পরের প্রজন্ম আমাকে দেখছে না, তাহলে কালচার কিন্তু নেই। বইমেলা হচ্ছে, একাধিকও হতে পারে, কিন্তু সেখানে গিয়ে বই পাঠের অভ্যাস যেহেতু নেই, কেনারও নেই, সেখানে আছে হচ্ছে ঘোরা বা অন্য কোনো কিছুর। আমরা পরিবেশে যুক্ত হচ্ছি কিন্তু পরিবেশ থেকে কন্টেন্ট নিচ্ছি না, গ্যাপ রয়ে যাচ্ছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে পাঠের বিষয় আমার সামনে দিলেই হবে না, ওইটা যাতে একজন পাঠক তার হাতে তুলে নেয়, কন্টেন্টটাকে আলিঙ্গন করে, সেই রকম একটা পরিবেশ, পরিস্থিতি, চাপ তৈরি করতে হবে। এই চাপটা মূলত তৈরি করতে হবে একদম ওই যেটা বললাম, মায়েদের ক্ষেত্রে গর্ভকালীন অবস্থা থেকে বই পড়ুন এবং বই পড়ে শিখুন যে কি করে গর্ভাবস্থায় কিভাবে নিজের যত্ন নিতে হয়, এরপর শিশুদের যত্ন নিতে হয় কি করে, পাঠের অভ্যাস তৈরি হচ্ছে। এরপরে শিশুর উপরে চাপ থাকবে স্কুল পর্যায়ে কোনো রকমের অন্য রকমের এক্সট্রা লার্নিং ম্যাটেরিয়ালগুলোকে ফলো না করে মূল বইটি পড়ার। মূল বইয়ের কাছে
বারবার শিক্ষককে শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং একই সাথে রেফারেন্স বই হিসেবে এই যে বইমেলায় কত বিষয় নিয়ে লেখা হয়, এখান থেকেই বই বাছাই, বিদেশি বই নয়, রেফারেন্স বই হিসেবে বিদেশি বইয়ের পাশাপাশি আমাদের লেখকরাই তো অনেক বই লিখছেন, সেই বইগুলো কেন যুক্ত করা হচ্ছে না? ওই বইগুলো যুক্ত করা হোক। এই যে মূল বইতে ফেরা, এই মূল বইতে যে ছাত্ররা ফিরবে, এখানে সেই ধরনের কন্টেন্ট কি আছে যেই কন্টেন্ট আমাকে আনন্দ দেবে, শিক্ষাটাকে ভয় দেখাবে না, একেবারে বারবার বইয়ের কাছে ফেরত দেবে, এই ধরনের কন্টেন্ট কি আছে? এখানে এই বিষয়টা আমি একটু বলার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে কারিকুলামটা যখন তৈরি করা হয় তখন তারা শুধু লার্নিং আউটকামটাই দেখে, বাকি বিষয়গুলি দেখে না। আপা যে কথাগুলি বললেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে ওদেরকে যদি বইয়ের মধ্যে আপনি ফিরিয়ে আনতে চান তাহলে প্রচুর গবেষণা করতে হবে। এখানে আমি সুযোগ পেয়েছি দুইটা কথা একটু বলে রাখি। আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বাংলা একাডেমি আপনি জানেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, আমাদের এনসিটিভি আছে। এই প্রতিষ্ঠানগুলি প্রপারলি রান করছে কিনা, আমরা যে উদ্দেশ্যে করেছি সেটা রান করছে কিনা এটা দেখতে হবে। যদি প্রপারলি রান না করে থাকে, প্যারালাল আমাকে কিছু ইনস্টিটিউট তৈরি করতে হবে। আবার প্যারালাল করতে গেলে আবার অথর্ব প্রতিষ্ঠানে আবার সেটা পর্যবেসিত হবে কিনা, যদি ওইটা আমার করতে হয়, যদি এটা আমি রান করতে না পারি, তাহলে আমাকে কোনো না কোনো একটা ওয়ে আমাকে খুঁজে বের করতে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি দেশের বাইরে একবার একটা ইনস্টিটিউটে গিয়েছিলাম, দ্য ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের উপর যে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে, এটা খুব কমন জিনিস না। এবং ওখানে নিয়মিত তারা তাদের ইটাকে ডেভেলপ করছে, তারা তাদের কন্টেন্টগুলিকে ডেভেলপ করছে, নিয়মিত তারা রিসার্চ করছে প্রচুর পরিমাণ। আমাদের যে একটা অভিযোগ আমাদেরও এইরকম যদি আমরা দু একটা ইনস্টিটিউট ভালো করতে পারি। না, আমাদের শিক্ষণ পদ্ধতিতে যেই অভিযোগটা রয়েছে যে আমরা কোথাও শিক্ষার্থী খুঁজে পাচ্ছি না, সব জায়গায় পরীক্ষার্থী, এইটাকে কিভাবে এটার থেকে ফিরে আসতে হবে। এটার থেকে ফিরে আসার জন্য একমাত্র কাজ হচ্ছে আপনার লার্নিংয়ের পরিধিটাকে বাড়াইতে হবে। আমি যেটা মনে করি, আপনি 10টা কবিতা দিয়ে একটা বাচ্চাকে বললেন, 10টা গল্প দিয়ে বললেন যে এইটুকু তোমার সিলেবাস, নট লাইক দ্যাট। আমি এখানে 50টা পড়তে দেব, তার মধ্যে সিলেবাসের মধ্যে যে যতটুকু আনার দরকার ততটুকু তার পরীক্ষার জন্য ইভ্যালুয়েশন করব। তাহলে হবে কি, তার পরিধিটা বেড়ে যাবে, তার পড়ার আগ্রহটা বেড়ে যাবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যে দর্শক উদ্দেশ্যে আপনি বলেন আপনার প্রতিষ্ঠান, আপনার লেখালেখি নিয়ে সর্বশেষ মূল্যায়ন। লেখক এবং শিক্ষা গবেষক হিসেবে আমি শিক্ষার জায়গাটাতে আমি আমার পক্ষ থেকে খুব ছোট্ট একটা কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি, তাই না? কিন্তু এখানে আরও অনেক কাজ করার আছে। তবে একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, আমরা যখন শিশুদের নিয়ে কাজ করি, ওরা কোনো পণ্য নয়। শিশুরা মানুষ এবং জলজ্যান্ত এক মানুষ, ওদের প্রাণ আছে, মন আছে, সব কিছু আছে। কাজেই এই শিক্ষার্থী বা এই শিশুদের সাথে জড়িত যতগুলো কন্টেন্ট আছে সেগুলো মার্কেটিং করার সময় তাদেরকে পণ্য হিসেবে দেখবেন না, তাদেরকে দেখতে হবে মানুষ হিসেবে, এবং তাদের জন্য সত্যিকার অর্থে একটা শিখন পরিবেশ দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের সকলকেই। আশিকুল হক, আপনি শেষ মূল্যায়ন। আমি শেষ করছি এভাবে, যারা দর্শক আছেন তারা আপনার বাচ্চাদেরকে ভালো ভালো বই পড়তে দিন, নিজেরা বই পড়েন, ভালো বইগুলি বাসায় রাখার চেষ্টা করেন। 10টা বই আপনি যদি রাখেন, একটা বই হয়তো আপনার বাচ্চা খুঁজে বের করে নেবে। কাজে বইগুলি সংগ্রহ করেন আর যত বেশি সম্ভব সেগুলিকে প্রচার করার ব্যবস্থা করেন। এনিগমা টেলিভিশন এবং অন্যান্য যারা কলাকুশলী আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি। আমরা আলোচনা করছি নতুন মলাটের ঘ্রাণ। এই মলাটের মাঝখানে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, নানান বিষয় নিয়ে আজকে যে বিষয়টি আলোচনা হলো শৈশব শিক্ষা এবং আমাদের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে। আশা করি ভাষা যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদের ভাষার মর্যাদা যদি সমুন্নত রাখতে চাই, তাহলে আমাদের শিক্ষাটাকে সর্বাত্মকভাবে গুরুত্ব দিতে হবে। আমরা সেই গুরুত্ব দিয়ে যেন আমাদের পরিবেশ, স্কুল এবং যে পরিবার কাঠামো, সেখানে যেন এই চিন্তন এবং পাঠাভ্যাস গড়ে তুলি, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন।